আর এটা হচ্ছে আজকে ঈদের দিন। ঈদের দিনে আমরা আজকে বলেছিলামই যে আমরা সমস্ত সেলিব্রিটিদের নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শুনবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তাকে পরিচয় করে তাকে বলি যে জীবনটা আসলে সরল অঙ্ক নয়। জীবনটা অনেক কঠিন এবং জীবনে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং তার জীবনেও ঘটেছে। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার সাথে। এই মুহূর্তে আমার সাথে আছেন দীপ্ত ভাই। দীপ্ত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঈদ কেমন হচ্ছে? ভালোই গেল সারাদিন, খারাপ না। ওকে। দীপ্ত ভাই, আমি আপনাকে একটা জিনিস প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন? হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে। মনে আছে যে ১ম ভয় পেয়েছিলেন কবে বা কিভাবে ১ম ভয় পেয়েছিলেন? আ আ ১ম মায়ের পেট থেকে নেমে কখন ভয় পেয়েছি সেটা মনে নাই। আচ্ছা, তবে ছোটবেলায় বেশ কিছু আছে আপনার এক্সপেরিয়েন্স আছে ভয়ের। আচ্ছা, বড় হয়েও আছে ইভেন। সো আচ্ছা। আমরা তাহলে একটা করে শুনি না? একদম ছোটবেলায় এক্সপেরিয়েন্স বলতে সেটা হচ্ছে যে একবার আমার বাসার একা ছিলাম বাসায়, একদমই একা ছিলাম। তখন আ পড়া পড় পড়ছিলাম আমার টেবিলে। তো বাসায় কেউই ছিল না। আমাদের কাজের একটা ছেলে ছিল, সে রান্নাঘরে ছিল। হঠাৎ করে আমার জানলাটা খুলে গেছিল। আচ্ছা, তো সম্ভবত জানলাটা খোলা ছিল, বাতাস লেগেছে, খুলে গেছে। কিন্তু জানলাটা খুলছে খুব আপনার হরর মুভি টাইপের একটা সাউন্ড এসে করে আস্তে, আস্তে খুলছে বুঝছেন? আচ্ছা, তো আমি খুবই ভয় পেয়েছিলাম। যে আচ্ছা। ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি যখন ক্লাস 3-4 এ পড়ি। ওই ঘটনাটা আমার এখনো মনে আছে। যে হঠাৎ করে এরকম হঠাৎ করে কেন খুলে গেল? হ্যাঁ। প্যারানরমাল কোনো এই যে গান আমি শুনি যে মিউজিশিয়ানদের জীবনে এটা অনেক ঘটে। যে অনেক রাত্রে শো করে তারপরে ফেরার সময় রাস্তার ভেতরে মানে রাস্তায় অনেক কিছু দেখা যায় হয়েছে নাকি? দেখা সাক্ষাৎ হয়েছে যে অনেক রাত্রে বাসায় ফেরার সময় রাস্তায় কোনো হুট করে কোনো একটা ঘটনার সম্মুখীন হলেন? এটা একবার হয়েছে আমার। সেটা হচ্ছে অনেক আগে একবার একটা শো করতে গেছিলাম। একটা ঢাকার একটু বাইরের দিকে আমার ঠিক খেয়াল নাই। প্রায় 99 এর ঘটনা, অনেক আগের ঘটনা। প্রায় অনেক বাইরে ঢাকার থেকে আমরা আ মাইক্রো করে যাচ্ছি। অনেকখানি যাওয়ার পরে আপনার তারপর আবার হেঁটেও যেতে হলো কিছু দূর। সাউন্ড সিস্টেম নিয়ে অনেক ঝামেলা ছিল। যাই হোক ওই কাহিনীতে না যাই। তো তারপরে যখন ফেরার সময় আমরা কিছু পাচ্ছি না। অনেক রাতে প্রায় রাত্রে ২ টোর সময় আমরা রওনা দিয়েছি। তো আমি আর আমার সাথে গিটার বাজাতো আরিফ নামে একটা ছেলে। আমরা ২ জন আ রিক্সা পেলাম। আমরা ২ জন রিক্সা নিয়ে আসছি। বাকি সবাই পিছনে সাউন্ড সিস্টেমের সাথে আসবে বা পরে আসবে আরকি। আমরা ২ জন আগে বের হয়ে গেছি সবাইরে মানে রেখে আরকি। আচ্ছা, বাসায় যাবো আমরা। আরও কিছু আমাদের কাজ-টাজ ছিল সেটা আমরা আচ্ছা, করতে যাচ্ছিলাম। এটাই হোক। সো তারপরে তো আমরা যাচ্ছি রিক্সা করে যাচ্ছি। এখন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে আপনার পানি, একপাশে পানি, আরেক পাশে হচ্ছে ক্ষেত। আচ্ছা, তো পানির মধ্যে আমাদের মনে হলো যে একটা ছায়ার মতো কি আমাদের সাথে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু মাছ কিনা জানি না। মানে মাছও হতে পারে বাট মাছের মতো না আসলে সেটা। সেটা সামথিং ডিফারেন্ট এবং আমাদের রিক্শাওয়ালার সাথে আমরা হাসতে জিজ্ঞেস করলাম, "মামা দেখো এটা কি?" হ্যাঁ? মামা বলে, "মামা ওইদিকে তাকায়েন না।" তখন আমাদের মধ্যে বলে, ও কেন বলবে ওদিকে তাকায়েন না? আসলে তারপরে সে এই রাস্তা দিয়ে যে যাওয়ার আমার পরে হ্যাঁ, জানে। সে জানে যে something is there. সো ওইটা এবং আমরা তো আমি আর আরিফ খুবই আমরা শঙ্কিত হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। আমরা সিগারেট ধরাইলাম যে আগুনের কাছে নাকি আসে না, হ্যাঁ? এরকম একটা চিন্তা করে আমরা সিগারেট ধরালাম। সো এরকম করতে প্রায় ১৫-২০ মিনিট ওই পথ আমাদের সাথে ওই জিনিসটা ছিল এবং পাশে পানিও ছিল। তারপর আমরা বড় রাস্তায় উঠে গেছিলাম। তারপরে আর আমরা আর কোনো কিছু হয়নি আরকি, হ্যাঁ। সো থ্যাংক গড কিছু হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টুডিওতে আপনি মিউজিক প্রডিউস করেন। সো এমনিতে এরকম হয় মাঝে যে আমি শুনেছি যে স্টুডিওতেও মাঝে এরকম অনেক হঠাৎ করে মেশিন নষ্ট। হঠাৎ করে পেনাল্টি মতো কাজ করছে না। হঠাৎ করে একটা ভয়েস নিবেন সবকিছু ঠিক আছে। বাট রেকর্ডিং হচ্ছে না। এই ধরনের কোনো মানে ঘটনা কি আপনার সাথে ঘটে? কারণ আমি শুনেছি এরকম যে আ তেনারা যদি থাকেন আশেপাশে তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের অগোচরেই কোনো একটা জিনিস আমি এক জায়গায় রেখেছিলাম। কেউ শোনায়নি কিন্তু শুনে গেছে। আমার স্টুডিও থেকে অনেক কিছু হারায়। হারায়। রেগুলার বেসিসে হারায়। বাট এটা তো কারো নেয়ার এটা কথা না। কারো নেওয়ারই কথা না এবং এমন অদ্ভুত জিনিস হারায়। যেমন ধরেন আপনার ছাইদানি হারায় গেল। এটা নেওয়ার কিছুই নেই। আবার ওই ছাইদানিটা হচ্ছে আমরা নিজেরা বানাইছি আরকি। একটা প্লাস্টিকের ক্যান রে আমরা হয়তো পেঁচায়-টেচায় মানে কোকের ক্যান রে সেটাই। আমরা পেঁচায়-টেচায় হয়তো বানাইছি। সো ওইটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এবং কেউ নেয়ও নাই। আচ্ছা।
হ্যাঁ, কারণ আমরা আমাদের স্টুডিওতে কোনো রোডই রাখি নাই। আচ্ছা। হ্যাঁ, কারণ আমরা নিজেদের কাছে নিজেরাই করি। আমরা যে কয়জন আছি ২-৩ জন সাউন্ড ইঞ্জিনিয়ার সহ আমি আছি। তো এখানে আমরা কিছুই মানে কখনোই পাই না এবং আরো অনেক সময় অনেক উদ্ভট জিনিস হারায় যায় যেগুলা কোনো মানে নাই। যেমন হচ্ছে আপনার মানে ছোট জিনিস হয়তো জ্যাকের ছোট একটা মাথা থাকে ওইটা হয়তো হারায় গেছে। যেটা হয়তো সবসময় মানে গত ২ বছর ধরে একই জায়গায় আছে। সেটা হয়তো একদিন হঠাৎ করে নাই। এবং এই জিনিসগুলোকে এগুলো নিজে না, হ্যাঁ, এটার জন্য নেওয়ার কিছুই নাই। এটা এমন না জিনিস না যে এটা একটা মাইক্রোফোন যে কেউ নিয়ে গেলে ৳২,০০০, ৳৫,০০০, ৳১০,০০০ বিক্রি করতে পারছে, তা নয় কিন্তু। আচ্ছা, এরকম আপনি যে বললেন যে বড় হয়েও ঘটনা আছে। তো আমরা কি এখন বড় ঘটনায় যাবো নাকি ছোটবেলায় আরো কিছু আছে? বড় হয়ে বলতে পারি তো বড় হয়ে আসলে যেটা আছে রিয়েল একটা এক্সপেরিয়েন্স আছে এবং এটা খুবই ভয়ের একটা এক্সপেরিয়েন্স আমার এবং আমার লাইফে আমি মানে ওটা কখনো মনেই করতে চাই না আসলে। আচ্ছা। সেটা হচ্ছে যে আমি কিছুদিন পড়ালেখার খাতিরে বাইরে ছিলাম। বাইরে আমি লন্ডনে ছিলাম বেসিক্যালি। লন্ডনের থেকে একটু বাইরে আমি একটা ভিলেজ এরিয়া একটা থাকতাম। হ্যাঁ? একদমই ছোট্ট একটা শহর। রিংউড ছিল শহরটার নাম। যেটা হচ্ছে আপনাদের এই যে গুলশান মোড়ে যে রাউন্ড অ্যাবাউটটা, হ্যাঁ? এইটুকুই আসলে শহরটা। আচ্ছা বুঝেছে? মানে যে লাইক আপনার হার্ডলি ৩০-৪০ টা বাড়ি আরকি। আচ্ছা। এর মধ্যে একটা বাসায় আমি থাকতাম। তারপরে সব ক্ষেত এরকম কিছু তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে বন। না ভাই বন। একদমই বন। মানে রাস্তার ২ পাশে হচ্ছে বন। আচ্ছা। অ্যা মানে আপনার মানে তেরাদের তো ওইটা আবার তীর্থস্থান। শুনেছি যে মানে লন্ডন মানে সেইরকম একটা জায়গা। হ্যাঁ, ওইটা লন্ডনের বাইরে বেশ কিছু আপনার লন্ডন থেকে 40 মাইল দূরে। কিলোমিটার না মাইল দূরে আরকি। তো ওইখানে আমি একটা বাসায় একা থাকতাম। একদমই একা থাকতাম। নিচের তলায় ছিল একটা রেস্টুরেন্ট, হ্যাঁ? এবং রেস্টুরেন্ট তো আপনার ১২ টার পরই হচ্ছে খালি মানে ওখানে আর কেউ থাকে না। রাইট। আমি রেস্টুরেন্টের উপরে একটা ফ্ল্যাট ছিল। ওই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়ে থাকতাম। কারণ আমার ইউনিভার্সিটি ছিল ওখান থেকে আপনার ৭-৮ মাইল দূরে। আচ্ছা, সো আমি ওখান থেকে বাসে আমার যেখানে থাকতাম ওখান থেকে সুবিধা হচ্ছে বাসে করে যাওয়া যায়। আচ্ছা, সো একদিন যেটা হলো যে আমার নেক্সট ডোরে ছিল একটা ক্লাব। আচ্ছা মানে জাস্ট নেক্সট ডোরে ঘর থেকে বের হয়েই পাশের বাসাটাই হচ্ছে একটা ক্লাব ছিল। ওকে। আমরা ওখানে ফ্রাইডে, স্যাটারডে নাইটে আমরা মজা-টজা করতাম। ক্লাবিং-টাবিং করার পরে আমরা একদিন হচ্ছে বাইরে হইছি আমি। ক্লাবিং করে বাইরে হইছি তখন বাজে প্রায় ২:৩০-৩টা। তো আমার কি মনে হয়েছে যে আমার মনে হয় যে একটু হাঁটি, প্রকৃতির সাথে একটু ভাবুক হইছি, একটু দেশের জন্য মনটা কেমন করছে এরকম করছে। আমি যে একটু হাঁটি দেখি যে লিরিক্স-টিরিক্স লেখা যায় কিনা, মাথায় কিছু আসে কিনা। তা আমি হাঁটতে ওই শহরের যে মেইন রাস্তা দিয়ে বের হয়ে আমি আপনার হাইওয়েতে উঠে গেছি। ওকে। হ্যাঁ, হাইওয়েতে উঠে গেছি এবং হাইওয়েতে লাইট-টাইট আছে। লাইক মানে আশেপাশে কেউ নাই। আশেপাশে কেউই নাই এবং পুরা ২ পাশে হচ্ছে বন। ২ পাশে হচ্ছে পুরা জঙ্গল আরকি, হ্যাঁ? পুরাপুরি জঙ্গল। মানে কি গাছ ছিল আমি বলতে পারব না, আমি জানি না। বোটানি স্টুডেন্ট না, সো আমি বলতে পারব না। বাট বড় বিশাল গাছ ছিল। তো আমরা আপ আপ আমরা হয়তো আপনার হয়তো এই অনুষ্ঠানে অনেকে বলে থাকবে যে গ্রামের বাড়িতে আমরা শুনছি যে পেত্নী থাকে গাছে, হ্যাঁ? শুনেছি, অনেকবার শুনেছি। অনেক শুনেছি না এই কাহিনীটা এবং আমরা তো কেউই বিশ্বাস করি না। আমরা সবাই হাসি। হাসি, হ্যাঁ। একদমই হাসি না। কিন্তু আমি ওই রাতে সিরিয়াসলি একটা পেত্নী দেখছি। মানে লাইক এক গাছে ওই যে আমরা শুনছি না যে এক গাছে একটা পা থাকে, আরেক গাছে একটা পা থাকে, এই সেম জিনিসটাই ভাই আমি দেখছি। এবং এটা আমরা শুনি সবসময় গ্রামাঞ্চলে দেশে। হ্যাঁ। আপনি এটা দেখছেন লন্ডনের কোনো একটা গ্রাম। একটা গ্রামে, হ্যাঁ, একটা গ্রামে এবং আমি দেখছি যে তার অনেক দূরে আমি দেখছি যে একটা মানে একটা চিকন ২ টা পা, তার ২ টা এরকম ২ সাইডে দিয়ে আছে। ঝাপসা দেখা যাচ্ছে। আপনি ভালোমতো তাকাইলে ওটা দেখা যাচ্ছে না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। মানে আপনি বুঝতে পারছেন যে ওইখানে হ্যাঁ, অন্ধকারের মধ্যে কারণ লাইটের উপরে তারা হচ্ছে লাইটটা আপনার যে সোডিয়াম লাইটগুলো যে থাকে তার উপরে তারা এবং বিশাল আকৃতি। হ্যাঁ, ফার্স্টে আপনি যখন দেখবেন তখন মনে হবে যে ২ টা গাছ একসাথে মনে হয় লেগে গেছে। মানে এই পাশের গাছটা এই পাশে মানে ডালপালা দিয়ে ইউ শেপের মতো একটা। হ্যাঁ, কিন্তু আপনি যদি একটু ভালো মতো দেখবেন তখন দেখবেন যে there is a body, there is a leg, everything is there. বুঝছেন? এবং এটা ধরেন নড়তেছে এবং এটা করতেছে। তো আপনি কি করলেন? আপনি আমি ফার্স্ট এটা দেখার পরে এটা ফার্স্টে তো বুঝি নাই যে এটা কিছু অরিজিনাল নাকি কি জিনিসটা কি। আরেকটু মানে ততক্ষণে আরেকটু সামনে চলে গেছি দেখতে। তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ, এটা মনে হচ্ছে যে এটা আসলে একটা কিছু এবং জিনিসটা আস্তে একটু বড় হচ্ছে, একটু আরও পরিষ্কার হচ্ছে। তো আমি মানে বুঝতে পারছিলাম যে দৌড় দিব না কি করব, মারা যাব না কি হবে? আমি জাস্ট ঘুরে আল্লাহর নাম নিতে, হ্যাঁ, আয়াতুল কুরসি পারি না। হ্যাঁ, মানে ওইদিন খুব দুঃখ হয়েছিল যে কেন আয়াতুল কুরসি শিখলাম না।
দোয়াদুরু যা পারি বলতে 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 আমার ঘরে ঢুকে গেছি, মানে হাঁটতে হাঁটতে আবার শহরে ঢুকে ঘরে ঢুকে ঘুমাই গেছি, মানে আপনি ওইটা আর কোনোদিন দেখতে চান না? নেবার নেবার আচ্ছা। ভয় পেয়েছিলাম। এছাড়া হচ্ছে যে ছোটবেলায় হলো বড় হয়েও হলো প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা। তো আর কোনো ঘটনা আছে? ভূত ভৌতিক ওরকম কোনো ঘটনা নাই, এমনি ভয় পাইছি এরকম অনেক ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট করতে গিয়ে ভয় পাইছি বা এরকম অনেক ধরনের ঘটনা আছে, বাট ভূত নিয়ে ওরকম ভৌতিক আর এমন কোনো কোনো ঘটনা নাই। হ্যাঁ, তাহলে আমি একটা কথা বলবো যে মানে হুট করে যদি আপনার কি মনে হয় মানে একদম আপনাকেই প্রশ্ন করছি যে হুট করে ঘুম ভেঙে যদি দেখি যে সামনে ওইরকম কিছু একটা মানে কিছু একটা সামনে হঠাৎ করে এরকম তেনাদের সাথে যদি দেখা হয়ে যায় সেই মুহূর্তে আপনি হলে কি করেন বা আপনি মানে ভয়ঙ্কর যতবারই ভয় পেয়েছেন আপনি ওই মুহূর্তে কি করেন? ডিপেন্ড করতেছে আসলে কি আসলো আমার সামনে। হ্যাঁ, আমরা বলি ভূত, আমরা বলি জিন, আমরা পড়ি পড়ি। এখন ১ম ২ টা ভূত আর জিন হইলে ভাই ভয় পাইছি। পড়ি হইলে এখন জানি না কি করতে একটা গান লিখেও ফেলতে পারি। হ্যাঁ, এই পাতপাতার গান আছে। পড়লেই নামে পাতপাতার গান আছে। হ্যাঁ, আর সেটা ডিপেন্ড করে যে মানে সবই তো আপনার সুপার ন্যাচারাল জিনিসই। পড়িও তো একটা সুপার ন্যাচারাল জিনিসই, তাই না? সো ওইটা আসতে দোষ কি? হোপফুলি ওইটাই আসবে আর আরকি। যারা সাধারণত ভয় পায় এই যে প্যারানরমাল সব কিছুতে ভয় পায় তাদের জন্য কিছু একটা বলেন মানে এটা তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ এরকমও কিছু একটা হতে পারে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে ভয় পাবেন, ভয় পাওয়া ভালো, ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ভয় পেতেই পারেন। তবে ভয়ে দিশেহারা হবেন না। আপনারা ভয় পেলে ঘুরে আস্তে, আস্তে বাসায় চলে যাবেন। আমি এরপরে কি একটা ভয় নিয়ে কি আমরা একটা অ্যালবামে গান পাবো মানে পেতেই পারি মনে হয়। আমার একটা গান আছে ইনফ্যাক্ট, যেটা হচ্ছে 'ভয় নাই রে মনা'। আপনারা আমার একটু দু একটা লাইন কি শোনা যেতে পারে? ভয় নাই রে মনা, ভয় নাই কোনোখানে, কোথাও হারাতে বাধা নেই মনে মনে। আপনি আপন ঘরে শীত কাট, আপনি আপন কর্মে বাদ সাধে, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না। ভয় নাই রে মনা, ভয় নাই কোনোখানে। ওয়াও! আপনি যাই হোক ঋতু ভাই অনেক ভাল লাগলো আজকে আপনার কাছ থেকে এই সমস্ত ঘটনাগুলো শুনে। তো যারা শুনছে আপনাকে, যারা আপনার গান শোনে, যারা ভূত এফএম শোনে তাদের উদ্দেশ্যে শেষ কিছু যদি বলতে চান তাহলে প্লিজ বলুন। শেষ বলতে যদি ভূত নিয়ে যেটা বলতে চাই, আসলে ভূত জিনিসটা খুব ইন্টারেস্টিং। এইখানে প্যারানরমাল একটা ব্যাপার, সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আমরা একটা জিনিস হচ্ছে যে আসলে আমরা যেটা ভূত মনে করি, হ্যাঁ? বা যে আমরা যেটা ভয় পাই, সুপারন্যাচারাল ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আসলে দেখা যায় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। একদম। কিন্তু আবার আমাদের আবার হচ্ছে সায়েন্স আর এটা একসাথে আবার চায়ও না। যায়ও না বলে আমি সেটাই বলছি, আমাদের রিলিজনেই আছে যে there is something somewhere থাকতেই পারে যেকোনো সময়। সো এবং আমরা এটাও শুনি যে আমাদের হাতে আমাদের শরীরে এক বৃহৎ মানে দূরেই একটা করে জিন থাকে। এরকম কিন্তু আমরা শুনছি ছোটবেলায়, হ্যাঁ। অনেক মানে জানি না এটা সত্যি কিনা, হ্যাঁ, I don't know but I don't know. শুনছি যে আমাদের সাথেই একটা করে জিন থাকে, এই থাকে, সেই থাকে। সো আসলে অবিশ্বাস করার কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই। আসলে বুঝতে হবে জিনিসটাকে, টেকনিক্যালি যদি ভয় পেয়েই যাই কখনো আমরা বুঝে নিব যে আসলে ব্যাপারটা কি। এটাই হচ্ছে আমার ইয়েতে। আর আপনার আপনার যারা লিসনার রয়েছেন, আপনার যারা শ্রোতা রয়েছে, যারা আপনার গান শোনে তাদের কিছু বলতে চান ঈদ উপলক্ষে? ঈদের মানে শুভেচ্ছা। সবাই ঈদে নতুন পোশাক পরে, নতুন জামা কাপড় পরে নিশ্চয়ই খুব মজা করছে। এবং অনেকেই আছে এখন যারা শুনছেন অনেকেই হয়তো ঢাকা থেকে গেছেন দেশের বাড়িতে এবং বসে শুনছেন আমাদের। সো সো তাদেরকেও সেম কথা যে ভয় পাওয়ার কিছু নাই। আর দেশের বাড়িতে গিয়ে যদি কোনো ভয় সঙ্গে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই অবশ্যই হ্যাঁ, এখানে জানিয়ে দাও। এখানে এসএমএস করেন সে অবশ্যই। এসএসআর নিয়ম আছে এবং অবশ্যই সেটাই। আর আমার যেটা মনে হয় যে দীপ্ত ভাইকে মানে আজকে আমরা পেয়ে অনেক ভালো লাগলো এবং আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা এক্সপেক্ট করব যে খুব দ্রুত দীপ্ত ভাইয়ের নতুন নতুন মানে ভয়ের গান নিয়ে আপনাদের সামনে আসবে। আপনারা অনেক ভালো হবে। থ্যাংক ইউ দীপ্ত। থ্যাংক ইউ রাসেল ভাই, ভেরি মাচ।
ওয়েল, কথা হচ্ছিল এতক্ষণ দীপ্তর সাথে, এবং দীপ্ত তার ভয়ের বিভিন্ন এক্সপেরিয়েন্স যা দেশে ঘটেছে এবং দেশের বাইরেও ঘটেছে, এরকম অনেক এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করলেন। 20 আগস্ট ভৌতিস্ট রেডিও ফুটতে এসেছিলো এবং ভৌতিস্ট ভূত এফএম এসেছিলো, ভূত এফএম উপস্থিত ছিল এবং তাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলো শেয়ার করেছিল। ভৌতিস্টের রিসেন্ট একটা ঘটনা তারা শেয়ার করেছিল, যেটা আসলে অন এয়ারে আসবে না, কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিল। সেই ঘটনাটা আমরা আরও একবার রিপিট করতে চাই, কারণ এটা আজকে ঈদের দিন এবং আমরা চাই ভূত এফএম সবাই মিলে করতে। সো ভৌতিস্টে সুমন ভাই এবং সাকিব ভাই দুজনের বলা সেই ঘটনাটা আরও একবার রিপিট করছি। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা জায়গায় একটা রাজবাড়ি টাইপের আছে। সো রাজবাড়ির ওখানে আমরা ডিসাইড করি ওখানে নাকি একটা মানে রাতের বেলা আওয়াজ শোনা যায়, হ্যান তেন এসি। তো আমাদের ইন্টারেস্টিং লাগছে যে হাইশালা রাজবাড়ি, মানে জিনিসটা ক্যামেরা দেখতে জোশলাম। যদিও পরে গিয়ে আমরা দেখছি রাতের বেলা অন্ধকার এভরিথিং লুকস দ্য সেম। আমাদের তো আর অ্যাডের লাইটগুলো নেই, তাই না? সো আমাদের সামগান টামগান দিয়ে রাজবাড়ি যা আর নিজের বাড়ি ওটা, যাই হোক আমরা খুব হাইশালা রাজবাড়ি আমরা ফাটাই ফেলবো এসব করে। তো আমরা ডিসাইড করছি আমরা যাবো। তো যেইখানে জায়গাটা আছে শহর থেকে বেশি দূরে না, মানে মফস্বল টাউনগুলো তখন বড় হয় না, টাউন থেকে একটু হাফ অ্যান আওয়ার বাইরে গেলেই ওই জায়গাটা। সো ওইখানে আমরা ডিসাইড করলাম যাবো আগে। শুনুন ভাই, বাকিটা আপনি। আচ্ছা, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই ফেসবুক কিং করছিলাম। না মানে এখন ওই আমরা তো ডিটেল বলতে পারছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এনিওয়েজ, আমাদের রাজবাড়ি যে ঘটনা শুনেছিলাম যে একটা রুম আছে, এটা নাকি বাইজিদের রুম ছিল, ওরা নাচতো ওইটার নিচে, আর একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল। আচ্ছা, তো এই ঘরটাতে নাকি অনেক সময় নাকি অনেক টর্চার এই টাইপের কথাবার্তা মানে সবই মানে আমাদের শোনা আর কি, আমরা ইনভেস্টিগেট করে যা পেয়েছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল তখনই যখন শুনলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে কেউ যায় না, ওটা এখন সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং ওখানে নাকি আটকে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকবার অনেকে যেতে চেয়েছে, যখনই ওই ওই রাজবংশের কেউ প্ল্যান করেছে যে আমি রাতে ওখানে ঢুকবো, বা রাতে না সরি মানে ওই আন্ডারগ্রাউন্ড ওই জায়গাটায় যাবো, তখনই নাকি সেই রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছে যে এখানে যেও না, এই জায়গাটা মানে যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা অনেকবার আমরা অনেক জায়গায় শুনেছি। এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের মানে পয়েন্টটা ছিল এটাই, যে কেন ঢুকতে গেলে স্বপ্ন দেখে। আর স্বপ্নের ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি যে এটা সাইকোলজিক্যাল, প্রথম থেকে ছোটোবেলা থেকে শুনেছি এটা নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। সো তারা যখন যেতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ড থেকেই তার ওই স্বপ্নটা দেখায় বা এরকম। সো আমরা ওরকম একটা জিনিস চিন্তা করতেছিলাম। এবং পুরো বাড়িটার পিছন দিকের একটা কোণা ভাঙা ছিল, ওই ভাঙা দিয়ে ওই একটা গর্ত আছে, এই গর্ত দিয়ে ওই রুমটা দেখা যায়। এখানে টর্চ মারলে কিছুই দেখা যায় না, ভাঙাচোরা, অনেক ধুলাবালি, খুব বাজে অবস্থা। বাট ওখান থেকে একটা মানুষও ঢুকতে হবে। আচ্ছা, বাট ওখান থেকে ঢুকে না আর কি, ওই একটা জায়গায় ভাঙা। সো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওই দিক দিয়ে ঢুকবো। সো ওই দিক দিয়ে ঢোকা পসিবল না। এখন আমার কথা হচ্ছে ওই দিক দিয়ে যে ঢুকবো, আমাদের তো পারমিশন থেকে না ঢুকবো। সো আমাদের যেটা করতে হবে যে কাউকে না জানিয়ে চুপচুপ করে, উইচ ইজ ভেরি ব্যাড। মানে তখন অ্যাকচুয়ালি আমরা প্রথম এগুলো করছি এবং আমাদের মধ্যে তখন ওই ইয়েটা ছিল না যে এই জিনিসগুলো মানতে হবে না। পরে যখন গোসেন্টার্সের সাথে মিট করলাম তখন তারা বললো যে এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা যে অবশ্যই পারমিশন লাগবে। আর তখন আমাদের ব্যাপার ছিল দূর থেকে পারমিশন। আর এখন হয়েছে কি রাসেল, মানে ওখানে এখন ওই জায়গাটা দেখি আমরা দেখতাম না। বুঝছো, মানে আমি বলি মানে ইটস লাইক বাসাটা অনেক বড়, বেশ বড় রাজবাড়ি। বাট যে জায়গায় আমরা প্ল্যান করছি যাওয়ার, ওটা হচ্ছে মানে মাটি থেকে সে তুমি ধরো সিঁড়ি, মানে রাজবাড়ির মেইন ফ্লোরটা সিঁড়ি দিয়ে সে 7 ফিট উঠতে হয়। আচ্ছা, ওইটা রাজবাড়ির মেইন ফ্লোর। তো নিচে তো অবভিয়াসলি আবার বেসমেন্ট টাইপের জায়গা আছে। তো বেসমেন্টেরও নিচে তুমি হঠাৎ এটা আবার বাসার পিছের দিকে, নট সামনের দিকে, পিছন দিকে দেখবা যে মাটি থেকে স্ট্রেট ওয়াল শুরু হয়নি। আচ্ছা, মাটি থেকে ছোট 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 খুপড়ি আছে, ওরা আবার শিক দেয়। আচ্ছা, এবং খুপড়িগুলোর সাইজ হচ্ছে সে হ্যাঁ 4 ফিট বাই 2 ফিট, ছোট ছোট জানালা টাইপের। আচ্ছা, এবং মোটা মোটা গ্রিল দেয় এখানে। এবং এরকম অনেকগুলো আছে, এবং তার ওটার উপর থেকে ওয়াল শুরু হয় আর কি। আমি কি ঠিক বুঝাতে পারছি কিনা আমি জানি না। এটা মানে দেয়ালটা, মানে যেখান থেকে মানে ভিতটা শুরু হয়েছে আর কি, মানে মাটির ফ্লোর থেকে ছোট ছোট ওর থেকে সে 2 ফিট বা 1 ফিট উঁচু পর্যন্ত গ্রিল, তারপর হচ্ছে দেয়াল। হ্যাঁ, বুঝতে পারছি। সো ওই গ্রিলের ফাঁক দিয়েও দেখা যায় নিচের রুম। ওয়াইল্ড অ্যানিমালস এগুলো সই রাখার জন্য, একটা সাথ ছাড়ার জন্য ওখানে ওয়াইল্ড অ্যানিমালস রাখা হতো, লোকজন ধরে রাখা হতো, ওখানে অত্যাচার করা হতো। মানে যেটা জমিদারদের টিপিক্যাল, যে জীবরানগুলো জানে জমিদার ফ্যামিলি ছোটবেলায় করছে, মানে ভেরি ফানি। সো এইগুলো করতো আর কি। তো ওইটা মানে এখন দেখলে মানে এখন যদি সময় মতো শাড়ি চলাম এখানে ঢুকি, আমি তো না, কিন্তু তখন আছে না, তেল অনেক বেশি, তোর ইকুইপমেন্ট কিনছি চলে। নিউয়ে
তা আমাদের প্ল্যান ট্যান হলো যে আমরা যাবো, ঠিক আছে। তা আমরা ওই এটা তো টাউনের বাইরে একটু, আমরা যেখানে গিয়েছিলাম, সো ওই টাউনে আমরা টোটালে চেকিং করলাম, সব কিছু ঠিকঠাক, ওখান থেকে আমরা যাবো। সো আনফর্চুনেটলি যেটা হয় যে যাওয়ার সময় জিব্রান একটু অসুস্থ থাকে, ওর জ্বর টর থাকে, বাট ওই আমরা ওই টাউনে পৌঁছানোর পরে ওই জেলায় যাওয়ার সাথে সাথে জিব্রানের অবস্থা আরও খারাপ হয়। তো জিব্রান বিছানায়, ওর জ্বর, ওর মধ্যে যেতে পারতেছে না, আমরা বসেছি কী করবো, আচ্ছা ঠিক আছে। আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আজকে রাতে আমি আর সাকিব যাই, আমরা গিয়ে জাস্ট জায়গাটুকু দেখে আসবো, মানে ঢোকা টোকার ব্যবস্থাগুলো সব ঠিকঠাক করবো। পরে এক রাতের মধ্যে জিব্রান যদি সুস্থ যায়, পরের রাতে আমরা যাবো মেইনলি ইনভেস্টিগেশন, নেক্সট নাইটে যাবো। সো আমাদের ওখানে পরিচিত ছিল ওই এরিয়াতে, ফ্যান বলি বা ফ্রেন্ড বলি। তো ওরে আমরা রেখে গেলাম যে হোটেলে, যে জিব্রানে টেক কেয়ার করো, আমরা আসতেছি রাতে, তুমি রাতে থাকবা, সকালবেলা আমরা চলে আসবো, মানে একটু দেরি করে আসবো, 3টা-4টা বাজবে রাত, আমরা চলে আসলো, তখন তুমি চলে যাও বা কিছু একটা। এনিওয়েজ ওই অবস্থায় আমরা জীবনের রেখে আমরা চলে আসলাম, আমি আর সাকিব গেলাম। যাওয়ার পরে আমরা তো ওই যে এই মানে জায়গাটা বেশ উইয়ার্ড, ওখানে মানে আমরা প্রাডো নিয়ে গেছিলাম, দেখি ইনফ্যাক্ট যাইতে পারছিলাম, রাস্তার অবস্থা রাস্তার রাডোটা যেটা তো ইম্পর্টেন্ট, একটু পরে একবার করে থ্যাংক গড পারো নিয়ে গেছে, এটা পরে। তো ওই মানে প্রাডো ছিল দেখে অতখানি যাইতে পারছে, মানে ওই জায়গা অনেক বাজে আর কি, মানে নর্মাল যদি আমাদের নিচু গাড়ি হতো তাহলে খুব কষ্ট হতো, রাস্তা অনেক বাজে। মানে এখন এই ঢাকা থেকে ওই যে মানিক, ওই যে ময়মনসিংহের রাস্তাটা যেমন। আচ্ছা এই মুহূর্তে এই যে অবস্থায় আছে, আচ্ছা হচ্ছে খারাপ হতে হবে। এনিওয়েজ, তো ওখানে আমরা গেলাম, যাবার পরে আমরা গাড়িটা রেখে আমরা ফার্স্টে ওই গর্ত দিয়ে নামার অনেক ধরনের প্ল্যান আর কি, ওখানে শুধু ভাঙা গর্ত আছে। তো আমরা ওখানে টর্চ ভালো করে মারিটার দেখছি, দিনের বেলাও অন্ধকার থাকে, রাতের বেলা অন্ধকার। যেটা বুঝলাম যে জায়গাটা বেশ নিচু। আচ্ছা, মানে আমরা ওখান থেকে লাফ দিলে মানে ব্যথা পাবো আর কি, ওই যদি নামতেছে, মানে একেবারে কাছে না আর কি। আচ্ছা, সো এটা নিয়ে একটা চিন্তায় পড়লাম। তারপরে আলটিমেটলি যেটা হলো যে সাকিব খুঁজে বের করছে ওই টুলও না, একটা ভাঙ্গা একটা জিনিস আর কি, মানে কাঠের একটা বক্স টাইপের। তারপরে আমরা চিন্তা করলাম ঠিক আছে, বক্সে আমরা আগে নামায় তারপরে ওটার মধ্যে নামবো আমরা আর কি, মানে তাহলে ফ্লোরটা উপরে এরকম একটা প্ল্যান। তো যাই হোক, আমরা দুজন মিলে কষ্ট করে নামেছি। নামানোর পরে আমি সাকিব দুজনেই নামি, ভিতরে যাই, এবং ভিতরে গন্ধ, ধুলা, পোটকা একটা গন্ধ, মানে খুব বাজে অবস্থা। আর আমাদের তখন টেনশন শুরু হয়েছে সাপ টাপ না থাকে কী অবস্থা না অবস্থা। তা আমরা নামছি, তখন ট্রিটমেন্টও তো নেইনি আমাদের, নর্মালি যে ইউটিলিটি বেল্ট, মানে আমরা জ্যাকেটের সাথে যেগুলো থাকে, ওই রিডার টিটার, এগুলো ছোটোখাটো জিনিস, টর্চ ছিল। সো আমরা ফার্স্টে নামছি, নামার পরে টর্চ এদিক মারতেছি, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক। এবং ভিতরের রুমটা হিউজ, মানে অনেক দূর পর্যন্ত, মানে আমরা মানে রুমটা খুব উইয়ার্ড, বড় বড় পিলার টাইপের আছে। আচ্ছা, মানে পিলারগুলো অ্যাকচুয়ালি এখান থেকে উঠছে, একেবারে উপরের যে মেইন রুম, যে ওই রুমের মধ্যে পিলারগুলো ছিল, মানে একদম নিচ থেকে, মানে একদম উপর পর্যন্ত গেছে। উপরে আমরা এর আগে গেছিলাম, পিলার দেখছিলাম, সো পিলারগুলো দেখলাম যে নিচ থেকেই এখানে শুরু হয়েছে, অনেকগুলো পিলার, এবং অনেক দূর পর্যন্ত, বিশাল বড় একটা হল রুম টাইপের আর কি। আচ্ছা, তো এবং অনেক কিছু বাক্স, হাবি জাবি অনেক কিছু আছে। তো আমরা ঘুরতেছি, আমরা একটু এদিক সেদিক যেতেছি, করতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই সাকিব, আমি সামনে, এবং তখন সবচেয়ে উইয়ার্ড জিনিস হয়েছে, সাকিব হঠাৎ করে পিছন থেকে আমার ঘাত ধরছে, বলে শুনবে, আমার যে কি লাট যায় না, আমি বললাম যে কি, কেন যাবো না, কেন কি হয়েছে, বুঝছেন না, আমার ভালো লাগতেছে। যেটা আমার সবচেয়ে মানে সামনে তখন যদি একটা মানে কিছু উড়ে চলে যেত, সাদা কাপড় পরে, আমি একটা অবাক পেতাম না। সাকিব ভাই ভালো লাগছে, সাকিব ভাইয়ের কাছ থেকে এটা মানে ওইটা খুবই ইয়েছে। হ্যাঁ, সেটাই আমি তখন বলতেছি যে সাকিব কি হচ্ছে, বলে যে আমি জানি না, আপনি কিছু ফিল করতেছেন নাকি, বিকজ আমাদের ব্রেডার তো হচ্ছে জিব্রান নাই, যে ফিল টিল এগুলো জিব্রান আগে করে, তারপরে আমরা করি, জিব্রান নাই। আমার কাছে খুব নর্মাল লাগছে, এমন আচ্ছা একটা জায়গায় আসছি, আমার টেনশন হচ্ছে গিয়ে সাপ কামড় দিবে নাকি, মানে ভূত টুত বা প্যারানো সবার আগে এটা, ওইসব যখন চিন্তা কম ছিল। বাট আমি সাকিবের চেহারা দেখি সামথিং ইজ রং, তখন আমি সাকিব বললাম সাকিব কী হয়েছে, তখন বললো যে আমি জানি না, আমার কখনো এরকম হয় না, বাট আমার মনে হচ্ছে যে সামনে যাওয়ার দরকার নেই, আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ রং, মানে আপনি, এবং সে অবাক, সে বলেছে আপনি কিছু ফিল করতেছেন না, আপনি তো করেন এগুলো। আমার যে আমি তো কিছু বুঝতে পারতেছি না কী হয়েছে, আমি এদিক মারিটারি, আমি 2 স্টেপ আগাইতে একটা উইয়ার্ড জিনিস দেখলাম, উইয়ার্ড ঠিক না, একটা সাইডে, মানে আমরা তো সব জায়গায় টর্চ মারতেছি, একটা ফার্স্টে দেখে চমকে গেলাম যে একটা কিছু একটা দেখলাম, তারপরে কাছাকাছি গিয়ে বুঝলাম যে কতগুলো কলসি রাখা, এটা হচ্ছে যে পিতলের টেপের কলসি, দেখে না, মানে ধুলা টুলা পড়া, খুব বাজে অবস্থা, অনেকদিন আগে হ্যাঁ, বাট কলসিগুলো উল্টা করে রাখা, মানে উপর করে রাখা, অ্যাজ ইফ মানে কলসির ভিতরে কিছু চাপা দিয়ে রাখা, মানে
ও তার মানে যেদিকে যেদিকে পানিটা ঢোকানো হয় ওইটা হচ্ছে নিচের দিকে। ম্যাচের দিকে, হ্যাঁ রাইট। হ্যাঁ, এরকম কয়েকটা কলসি রাখা এখানে। এবং কলসিগুলো দেখে একটু অবাক হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারবো না, বাট আপনারা ভিজুয়ালাইজ করলে হয়তো বুঝতে পারবেন। মানে জিনিসটা দেখতে উইয়ার্ড ছিল যে একটা রুমের মধ্যে কতগুলো কলসি উপর করে রাখা, জিনিসটা দেখতে ভালো লাগছিল না। এনিওয়েজ, তা এখন সাকিব যেহেতু বলছে সেটা আমারও এখন একটু লাগে শুনছে যে তাহলে হয়তো বা কিছু একটা, বাট এটা আমি পুরোপুরি সাইকোলজিক্যাল একদম, কাজ আমরা কিছুই দেখছিলাম না, কিছুই না, এরকম একটা সিচুয়েশন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সামনে যাওয়ার দরকার নেই, আমরা ইয়ে করি করে আমি জাস্ট টর্চটা ঘুরাইতেছি, তখন সাকিব হঠাৎ করে বলে যে শুনবে দেখছেন। আমি বললাম যে কি, বলে যে লাস্ট মানে অনেকগুলো পিলার তো, হুম। মানে সাকিবের কথা হচ্ছে সাকিব কোন একটা পিলারের পিছনে কাউকে দেখছে যে উঠিয়ে দিচ্ছে, অথচ এটা পুরো বদ্ধ একটা রুম, এখানে কিচ্ছু নেই, কিসের কথা না, অক্সিজেনের প্রবলেম আর কি, এরকম একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বাট আমি সাকিবের চেহারা দেখে বুঝতেছি সাকিব আসলে কিছু একটা দেখছে, মানে সে ফাইজলামি করতেছে না এখন। আমি বলে যে না সাকিব, আমি যে কিছু দেখতেছি না, বলে যে না আমি সময় আমি দেখছি সাকিব সেখানে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি এক স্টেপ না 2 স্টেপ আগে থেকেই সামনে দিকে যে ওইখানে বলতে কয়টা ছিল, 5-6টা কলসি ছিল, হ্যাঁ এরকম দেখি, হ্যাঁ মানে 5টার মতন কলসি ছিল, মানে একটা পিলারের যে হ্যাঁ পাশে যতগুলো রাখা হ্যাঁ এরকম করে। এরকম কলসি ছিল। এবং আমি যখন সাকিব দেখে না বললো ওইদিকে ঘুরে করে দেখলাম যে ওইখানে আরেকটা কলসি, এটা ওইগুলো হচ্ছে আলাদা অন্য একটা জায়গায় রাখা, এটাও কি পিতলের? হ্যাঁ সেম কলসি। আচ্ছা। এবং কলসিটার সামনে গিয়ে সবচেয়ে আজব মানে উইয়ার্ড লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে কলসিটার সাইড দিয়ে ওই চক, ঠিক না চক না, এটা সামথিং একটা কিছু দিয়ে আঁকা, মানে একটা গোল একটা রাউন্ড দেয়া, মানে মাঝখানে কলসিটা পুরো চারদিক দিয়ে একটা, সে আমরা চক দিয়ে যদি একটা বর্ডার রাখি, তাহলে যেরকম হয়। হ্যাঁ এরকম একটা বর্ডার। আমি ওটা দেখে আমি জানি না কেন, মানে কিছুই না, একটা কলসির পাশে একটা পাশ দিয়ে একটা ইট বা কিছু দিয়ে একটা কিছু আঁকা, এইটা দেখে কেন জানি আমার ভালো লাগে নি। মানে অনেক ধুলা এর মধ্যে, মানে আমাদের পায়ের ছাপ পড়তেছে, তার মধ্যে একটা ফ্লোরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা দাগ, মানে আমরা গিয়ে একটু ইয়ে সরাইলাম, মানে ধুলা টুলা সরাই বুঝলাম যে না একটা কিছু দিয়ে একটা আঁকা, এটা ইটের ওই যে টুকরো হতে পারে বা কিছু লালচে টাইপের একটা কিছু সিমেন্টের টুকরাও হতে পারে। হতে পারে, কিছু একটা দিয়ে আঁকা একটু লালচে টাইপের। এইটা দেখার সাথে সাথে কেন জানি আমি জানি না আমার তখন একটু খারাপ লাগা শুরু করছে, আমারও মনে হচ্ছে সামথিং ইজ রং, কেমন জানি লাগছে। আমি তখন সাকিব বললাম সাকিব জিনিসপত্র তো ইন্টারেস্টিং হয়ে গেছে, আমার মনে হয় আমরা ব্যাক করি উপরে গাড়ির থেকে আমরা জিনিসপত্র নামাই, আমরা তখন ক্যামেরা ট্যামেরা নামাই নি, আমরা জাস্ট আমাদের সাথে যেগুলো থাকে এগুলো নিই, বোঝা যাচ্ছে সময় চলেন যাই বইলে আমরা উঠছি। আমি ওই বক্সটার মধ্যে উঠছি, উঠে আমি জাস্ট উপরে উঠতে যাব, হঠাৎ করে বক্সটা ভাঙছে, মানে আমি ঠাস করে বসছি মানে উপর থেকে। আচ্ছা, এবং পরে ব্যথাও পেয়েছি, আমি পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, আমি ব্যথাচিত করছি, সাকিব এসে আমার ধরছে, আমি তখন একটু পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমার পায়ের এই আঙ্গুল ভাঙছে। আচ্ছা, আর এই ডান পায়ের এই কেনি আঙ্গুলটা ভাঙছে অথবা মচকেছে কিছু একটা, মানে বেশ ব্যথা, আমি নড়তে পারতেছি না, মানে অনেক জোরে একটা ব্যথা পেয়েছি। এবং ওইটা নিয়ে তখন আরেক কাহিনী যে এখন এটা কী হবে, এইটাই ব্যাপার, আমাদের উপরে উঠতে হবে, আমরা এখন উপরে উঠতে পারতেছি না, বক্সটা ভেঙে গেছে। আচ্ছা। মানে মোটামুটি আটকা টাইপের একটা অবস্থা। এদিকে তখন সাথে সাথে ফোন সাকিব ফোন অন করছে, অন করে দেখলো যে সিগন্যাল খুব কম, অবশ্যই মাটির নিচে নিচে। তো এখন আমাদের যেখানে বক্সটা ছিল তার একটু বাম দিকে একটা জায়গায় দেখলাম যে সিগন্যাল মোটামুটি আছে, কিন্তু এইসব জায়গায় আবার সিগন্যাল নেই। তখন সাকিব জিব্রানের কল দিল, যে জিব্রানের কল দিয়ে অ্যাটলিস্ট কাউরে এখানে আনাই পাঠানো, আমাদের উঠতে হবে। তখন না, যখন দেখছি যে উপরে উঠতে পারবো না, তখন না হঠাৎ করে একটা ভয় লাগা শুরু করছে। ভয় লাগা শুরু হয়েছে। এবং তখন মনে হচ্ছে যে ওই সাইডে ওই দূরে পিলারের ওখানে কি আছে, কিছু কিছু বোধহয় একটা আছে, মানে তখন আমাদের অস্বস্তি লাগা শুরু করছে। এবং সাকিব তো অনেক আগে টের পাচ্ছিল, আমাদের তখন জিনিসটা সাইকোলজিক্যাল ভাবে যেটা ঢুকছে যে সামথিং ইজ রং, কিছু একটা ওই সাইডে আছে, এটা এই সময় এখানে আসতে পারে। আচ্ছা। মানে আমাদের তখন হচ্ছে গিয়ে উঠতে হবে, আমরা তখন উঠতে পারি, মানে মোটামুটি অসহায় একটা সিচুয়েশন। সাকিব হ্যাকের পরে কল দিতেছে ইয়েরে জিবরান ভাইকে। এবং জিব্রানের ফোন বারবার ভয়েস মেলে যাচ্ছে, বারবার ভয়েস মেলে, আমরা তো মানে মেজাজ খারাপ, আমি ট্রাই করছি, সাকিব ট্রাই করতে করতে শেষে একটা সময় কী করবো বুঝতেছি না। তখন আমরা যেখানে যেই এরিয়াতেই গেছিলাম, যেই জেলাতে, ওইখানে একবার শুভ্র ভাই, ওই যে রেড ডটের, আমরা সব একটা শুটিংয়ে গেছিলাম হয়, সাথে শুভ্র ভাই আমাদের হোটেল বুকিং নিয়ে করে দিয়েছিল। তা তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, শুভ্র ভাইরে কল দিই, কল দিয়ে বলি যে আপনি শুভ্র ভাইরে কল দিলাম, কল দিয়ে বলেন শুভ্র ভাই সরি রাত্রেবেলা কল দিছি, বাট আপনি জিব্রানের ট্র্যাক ডাউন করার চেষ্টা করেন, তবে হোটেলে পোলাপান পাঠান, কিছু একটা করেন, হোটেলে কল দিয়ে একটা কিছু করেন, মানে আমরা আটকা পড়ছি, আমাদের বিপদে পড়ছি, আমাদের এখন উঠতে হবে, জিব্রান আসতে পারবেন, ওকে অসুস্থ, বাট কাউরে পাঠান, একটা কিছু করেন। তখন শুভ্র ভাই তখন বসে আছে, ঠিক আছে আমি এখনই দেখতেছি বলে, তারপর শুভ্র ভাই কত প্রায় 10-12 মিনিট পরে শুভ্র ভাই কল ব্যাক করছে,
তো শুভ্র বলতেছে কি বলবো তোমাদের কল দিয়ে পাই না কেন আমি বললাম, আমাদের এখানে সিগন্যালের প্রবলেম কি হয়েছে বল। না মিনওয়াইল আমরা যখন ওয়েট করতেছি এইটা জানতে চাচ্ছি মিনওয়াইল যখন শুরু ভাই ফোন দিচ্ছে না দিচ্ছে যেভাবে পাওয়া যাচ্ছে না তখন আমরা শুরু ভাই একদিকে পা ভাঙছে একদিকে আমার ম্যাচ খারাপ হচ্ছে যে এটা কেন হলো কেন আমরা পারলাম না হোয়াটস রং ইন দিস রুম সাকিব ফিল করছে আমি কোনো ফিল করছি না উনি হঠাৎ অক্সাইটেড হয়ে আমার ইগোতে লেগেছে। মানে এত কিছু ওয়াই সো মেনি থিংস গোয়িং অন আই এম নট ফিলিং এনিথিং পায়ে ব্যথা বেশি তখন হি ইজ লাইক দ্য চৌধুরী কোর্সিটা উল্টে দেখি যেটা চারপাশে ইয়ে আছে এটা দাগ দেওয়া আছে তখন একটা সামথিং ওয়েট হ্যাপেন যেটা আমরা দুজনেই এখনো শিওর না সেটা যে ফার্স্ট অফ অল আমরা গিয়ে দেখি যে কোর্সিটা অরিজিনালি যেখানে ছিল আমরা কিন্তু এখানে নাই আচ্ছা মানে এটা নিয়ে সেখানে এখন একটা কনফিউশন হ্যাঁ এটাতে বিশাল কনফিউশন ওইটা আগায় আসছে মানে সে একটা ধরো 11টা পিলার আছে মানে আমাদের থেকে গণনা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওটা ধরো 10-এ ছিল 9 চলে আসছে 9 চলে আসছে বুঝছো আর এইটা সুন্দরভাবে দিয়ে গেছে জুনভাইস লাইক এই কলসিটা কেন এটা আঁকা চুলটা দিকে আমি বলছি না সময় তার সাপ টাপ থাকতে পারে এর ভিতরে কিছু নেই কে আছে আল্লাহ জানে দরকার নাই আমি এটা পালাই শোনো না না এটা দেখতে হবে তারপর আমরা গিয়ে দেখি যে অরিজিনাল জায়গা দিয়ে নাই তারপর একটু এখন এইটা গায়ে দেখি যে এটা অন্য জায়গায় এখন এটা নিয়ে তারপরে দুজনের আমরা কনফিউশন দাগটা কি রাগ শুদ্ধা দাগ আছে সো এটাই আমি বলতেছি যে দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শিওর থাকতাম যে সেটা আগাইছে হ্যাঁ আর যেহেতু দাগ আছে সেই তো আমরা কনফিউজ এখন এইটার ঠিক পিছনের যে জায়গাটা ওই জায়গাটাতে কিন্তু আবার কোনো দাগ নাই ওইখানে দাগ নাই ধুলো আছে আমার আমার পুরো অন্য জিনিস মনে হচ্ছে আমি চিন্তা করতে কি দাগ দেখলে আমার প্রথমে মনে হতো যে পিলার সরতেছে নাকি মানে জি মানে আর তখন হয়েছে কি মানে আমার তখন অ্যাকচুয়ালি অনেক ব্যথা করতেছিল মানে আঙ্গুল এবং পরে উই ফাউন্ড আউট যে আমার আঙ্গুল আসলে ভাঙছে পরে আমার ব্যান্ডেজ করে চলতেছে আর কি everything, আমার এই আঙ্গুলটার উপর অনেক কেসে আর কি আচ্ছা তো এনিওয়েজ তো এই জিনিসটা নিয়ে এখন একটু কনফিউশন আছে বাট যখন আমরা চিন্তা করছি যে কলসিটা একটা পিলার করে আগাইছে এটা চিন্তা করতে কিন্তু অনেক উইয়ার্ড লাগছে। ভয়াবহ লাগার কথা আর ফার্স্ট অফ অল উই রিজেক্টেড ইট প্রথমে আমি শুন ভাই কলসি দেখে বললে আচ্ছা কোর্সটা তো এখানে ছিল প্রথমে বিষয়টি ইগনোর মানে প্রথমে বিষয়টি ইগনোর না যে ব্যাপারটা সাকিব ফার্স্টে বাইর করছে যে শোন ভাই আপনি হিসেব করে দেখেন আমি বললাম যে আমার হিসেব ঠিক আছে বলছি এখানে বলে যে না সিদ্ধু করে দেখেন ওই লাস্টের দেয়াল এত দূরে রাখছে কেন ওই সময় দেয়াল কাছে রাখতেছিল মানে এইটা নিয়ে মানে আমাদের মধ্যে এখনো এটা পুরো মানে ইগনোর করলে হয়তো চলে যাবে তারপরে আমি না শুনুন ভাই এটা কিন্তু এখানে ছিল না সবাই বলে না তুমি কি বলতেছো এখানে মানে উল্টা হয়ে গেছে মানে শুনুন ভাই আমাকে লজিক দিচ্ছে আমি বলছি না চলো না এভাবে মার্ক নেই আমি তো আমার সময় বলছি আপনি মাইপা দেখেন টর্চ আর প্রবলেম হচ্ছে যে আমরা ওই প্রফেশনাল টর্চ নিয়েও নামে নেই আমরা ছোট ছোট আমাদের খুব কিউট টর্চগুলো আছে চাবি রিঙে থেকে একদম কারণ আমাদের প্ল্যান ছিল আমরা নিচে একটু দেখে উপর থেকে জিনিসপত্র নামাবো আচ্ছা ছোট ছোট টর্চ ওটা দিয়ে খুব দূরে দেখা যায় হ্যাঁ সো হিসাব নিকাশ করে তারপরে দুজনেই আমরা ঠিক হয়েছি যে কলসি সামথিং ইজ রং উইথ দ্য কলসি এই কনক্লুশন আমরা তাই না হ্যাঁ এবং মানে সামথিং ইজ রং উইথ দ্যাট রুম হ্যাঁ মানে প্রথম দিকে আমি বুঝতেছিলাম না মানে কোনো ফিলই ছিল না বাট পরের দিকে আমার আসলে অস্বস্তি লাগতেছিল মানে আমার আসলে এই সময় যে আপনি যে বলছেন যে কল ব্যাক করার মাঝখানে যে 12 মিনিট তো 12 ঘন্টা লাগার কথা এই করছে এই সময়টা এই তো এগুলোই করছি এই সুপ্রভাই আসলে 12 মিনিট আগেই আমাদের ফোন দিছে উনি আমাদের ফোনে পাচ্ছিল না আচ্ছা আমরা এইগুলো করতেছি ওয়েট করতেছি তারপরে যখন আমরা আবার ফেরত গেছি যেখানে সিগন্যাল আছে ওখানে গিয়ে আবার সুপ্রভাই ফোন দিচ্ছে দ্যাটস হোয়াট হ্যাপেন উনি ফোন পাচ্ছে না আমাদেরকে এই ওই এনিওয়েজ শুভ্রভাই আমাদের যেটা বললো সেটা যে শুভ্রভাই জিব্রানের কল দিছে বয়স চলে গেছে শুভ্রভাই হোটেলে কল দিছে হোটেলে কল দিয়া হোটেলের ওদের বলছে যে একজন আছে উনি খুব অসুস্থ ওনার এই দরজা ধাক্কায় উঠানো তারা দরজা ধাক্কেছে দরজা খুলে নেয় এবং ঘটনা শেষ হয় নাই আচ্ছা রিসেপশনের লোকজন এসে দরজা খুলছে এবং গেস হোয়াট শুভ্রভাই আমার হলো যে শুভন আমরা দরজা খুলছি ভিতরে জিব্রান নাই ও এবং এটা শোনার পরে আমরা তখন আমি খালি সাকিব বলছি সাকিব জিব্রান হোটেলের নাই মানে আমরা কল্পনাই করতে পারতেছি না জিব্রানের অনেক জোর তার 103.5 ছিল বেরোতে যাওয়ার কোনো মানে বাইর হওয়ার কোনো পসিবিলিটি নাই আর এর হলো রিসেপশনের লোকজন মানে যদি বাইরেও যায় তাহলে সো মানে আমরা তখন কুইকলি অনেক কিছু ভেবে যাচ্ছি আমি প্রথমে ভাবছি হারাম যেটা ফাইজলামি করতেছে এগুলো ফুর্তি করতেছে শুনুন ভাই ভাবছে যে না ওর শরীরটা আরো খারাপ হয়েছে হসপিটাল নিয়ে গেছে এইগুলো চিন্তা করি তখন হচ্ছে কিন্তু তাহলে ফোন দেয় নাই এটা SMS দেয় নাই কি ব্যাপার হসপিটালে নিয়ে গেছে নাকি হ্যাঁ মানে কিছুই বুঝতেছি না আর সাথে ওই যে ওই পলকটা যেটা রাখি ওইটা তো অসহ্য একটা ক্যারেক্টার মানে আমার এখনো ওর কথা চিন্তা করলাম মেজাজ খারাপ হয় ওখানে মানে হিলটা পড়ে লাগাচ্ছে শুধু ভাই শুনতে পারে ওয়াজন্ট ফান ফর মি আইতে না ও হ্যাঁ ও যদি শুনুক ও একটা বলক ও স্টুপিড টাইপের একটা ছেলে জাস্ট ছেলেটা খারাপ লাগে একটু বলো যে হ্যাঁ
থাকে না ওই যে ছেলে ভালো ক্যারেক্টার খারাপ ওইটা ও বলো দেখি ছেলে ভালো বা বলো এনিওয়েজ ওইটা পরের কাহিনী তা আমাদের যখন এরকম একটা সিচুয়েশন এবং আমরা তখন কী করবো বুঝতেছি না আমি তখন এত মেজাজ খারাপ হয়েছে যে আমি বললাম যে ধুসলা কলসি টলসি যে মুখ খারাপ করবো না এই কলসি টলসি পরে বুঝবো আমি আমি হাঁটতে পারতেছি না ঠিক মতো আমি জাস্ট ঘুরে আবার কলসির দিকে হাঁটা দিব তখন পিছন দিক থেকে ধাপ ধাপ দু একটা শব্দ আসছে যেখানে আমরা দাঁড়াইছিলাম মানে আমি তখন বলি যে এমন যে এটা কি হচ্ছে উল্টা দিকে শব্দ আসছে থেকে মানে ফুটস্টেপ এরকম ফুটস্টেপ বা ধাপ ধুপ এরকম একটা সহসায় এই টাইপের একটা শব্দ এটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে ফোন করি মানে সবচেয়ে সেফ প্লেস যেটা যেখানে কলসি কিচ্ছু নাই আচ্ছা এইটার পরে আমি ঠাস করে বসেছি সাকিব ও কুসুম চমকে উঠছি আমরা যে এইটা কি হচ্ছে ঘুরে আওয়াজ পায় তখন তখন আমি মানে মেজাজ খারাপ চুরাম আমি যেটা করি আর কি ওই ফেজে গেলে আমি তখন এই পানি দৌড়ানো শুরু করছি ওইদিকে যেখানে আওয়াজ আসছে অ্যান্ড গেস হোয়াট আওয়াজ আসছে ওই খুপড়ি যেটা ভাঙা দেখি যে ওখানে একটা শ্যাডো দেখা আমি দাঁড়ায় পড়ছি এবং আমি তখন পুরো স্টান যেটা কি হইতেছে একটা মানুষের মতন একটা শ্যাডো ওই উপর থেকে পড়তেছে নিচের দিকে পড়তেছে আমরা ধরে এখানে এসে দাঁড়াইছি জীবন কি বলে সাকিব দাঁড়ায় আছে আমরা ওখানে দাঁড়াইছি হঠাৎ করে দেখলাম যে ওই শ্যাডোটা মানে কথা বলতেছে যে শোন ভাই সাকিব ঠিক আছে তখন বুঝলাম এটা জিবরান আচ্ছা এই পেরোটা আসছে তখন বুঝলাম এটা জিবরান আমি বললাম যে হ্যাঁ সাকিব ঠিক আছে বলে যে না সাকিব ঠিক আছে আমি বললাম যে হ্যাঁ আপনারা এক্ষুনি আসেন আমি আর মাসতে পারতেছি না আপনারা উপরে উঠেন তার মানে জীবন ভাই একদম হোটেল থেকে বুঝতে পারছিলেন কিছু একটা। এইটার শেষ তারপরে জীবনের ঘটনা আসতেছি তখন আমরা হচ্ছে গিয়ে যখন বুঝলাম যে জিবরান তখন মানে আল্লাহ জিবরান শান্তি জিব্রান তুমি এত হ্যান্ডসাম জিব্রানের মতো ভালো চেনা ভালো হ্যাঁ ও হচ্ছে গিয়া ওই মানে জিব্রা তো পীর আর কি মনে মাদার সেন্সার গান্ধী তন্তুস সব হচ্ছে জিবরান ও গ্লো করতেছে ওরা দেখে এত ভালো লাগছে আমাদের ছবি চলে আসছে মানে পুরো অন্যরকম দিয়ে একটা ফিল আর কি মানে পুরো অন্যরকম যে আল্লাহ জিবরান আসছে তারপরে তারপরে তো আমরা উঠবো এখন উঠতে পারতেছি না তারপরে আমার গাড়ির চাবি ওরে দিলাম ছুঁড়ে সে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে পরে রশি বাইধা ওই প্রাডোর মধ্যে রশি বাইধা পরে রশি না বলে এজন্যই বললাম যে প্রাডোর একটা কাহিনী ছিল ওই রশি দিয়ে আমরা তো মুভিতে দেখি রশি বাই সুন্দর উঠে পড়ে সবাই আসলে জিনিসটা মোটে এত ইজি না তাহলে আমরা দুইজন অনেক সুন্দর দিয়ে আমরা দুই সুপার হিরো তখন এরকম তখন সব ছুটছে জাস্টিস লিগ এক্সপ্যান সব ছুটে গেছে আর কি আমাদের আচ্ছা ঠিক আছে আমাদের জাস্ট কিছু না 8 ফিট উঠতে হবে না 10 ফিট উঠতে হবে 10 ফিট উঠতে খবর হয়েছে এনিওয়েজ তারপরে লিটারালি প্রাডো মানে ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিব্রানের গাইড করছে এই যে বললাম ছেলেটা ভালো আর কি একটু বলদ টাইপের করতে ভালো আর জিব্রান প্রাডো ব্যাক করছে ব্যাক করে করে রশিদে টাইনা মতো তুলছে ও মানে অনেক কাহিনী আর কি আমরা তারপরে উঠছি উঠার পরে জিব্রান তাহলে জিব্রান বেশ কয়েকবার জিজ্ঞেস করছে সাকিব ঠিক আছে আমি জানি না সাকিব ঠিক আছে বলে যে ওখানে কি আমার যে জায়গা ভালো না আমাদের যেতে হবে আমরা গাড়িতে উঠে যখন আসতেছি আমার তো পা প্রবলেম সো জিব্রান ড্রাইভ করছেন কি বলতেছি সাকিব ড্রাইভ করতেছে আর ওই কাহিনী হচ্ছে যে তোমার এখন জিব্রান বলো যে জিব্রান যখন ওই জিব্রানের মুখ থেকে আমি হোটেলের মধ্যে শোয়া আমি জানি না আমার মানে সিরিয়াসলি ফিলিং ব্যাড আর এই ছেলেটা হয় না মানে কয়েকজন থাকে না মানে ব্যাক ব্যাক করে যাবে যে ভালো মানে আমাদের চেয়েও অনেক বেশি কথা বলে হ্যাঁ হ্যাঁ মানে তোমরা যদি ওরা আর্জি হিসেবে নাও হিটের কেমিস্ট আর আমি তো বেশি আই ডোন্ট লাইক টকিং দ্যাট মাচ সো বলেই যাচ্ছে আর আমি এদিকে হঠাৎ করে কি চিন্তা করলাম চাই না আই জাস্ট হ্যাড ওয়ান ফ্ল্যাশ যে সাকিব কিছুর মধ্যে একটা মানে কুয়া টাইপ কোনো কিছু মানে আমি ক্লিয়ার না ভিশনটা কুয়া টাইপ কিছুর মধ্যে ও মানে হেল্পলেস ওখানে আর পানি ছানতেছে মানে পড়ে গেছে আর কি কুয়ার হ্যাঁ আমি জেনে পড়ে গেছি না কি আমি জাস্ট দেখলাম ওকে ফ্ল্যাশ হি ইজ ডাউন দেয়ার ও চারদিকে তাকায় দেখতেছে ও একটা কুয়া টাইপের কোনো কিছু মানে হোল আর আমি হোলের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না এটা সো এইটা দেখে আই ফেল্ট রিয়েলি ব্যাড মানে এত খারাপ লাগছিল যে আমি বুঝতেছি না হঠাৎ করে এটা আমার কোনোভাবেই দেখা উচিত না এবং শুনে হয়নি আমার ইন্টারনেট পরিবারে জিব্রানে কিন্তু তখন প্রচণ্ড জ্বর মানে জ্বরের মধ্যে অনেক সময় হ্যালোসিনেশন হয় অনেক কিছু হয় বাট ও যখন মানে
সিনটাও উইয়ার্ড লাগার কারণ হচ্ছে যে সাকিব বলতেছে যে হেল্প চাইতেছে আর কি, মানে এই টাইপের একটা জিনিস। মানে সাকিব কিন্তু এইসব ব্যাপারে পুরো অন্যরকমের, স্যার হলো কিছু আমার কাছে ওইটাও অবাক লেগেছে, প্রথমে এসে জিজ্ঞেস করছে সাকিব ভাই ঠিক আছে কিনা, মানে আজব লেগেছে জিনিসটা, প্রশ্নটাই। অথচ সৌর ভাই ব্যাপার তা কিন্তু ভানছে আবার মানে ইউসি এসে সাকিব। সো তখন আমি বুঝতে পারছিলাম যে কি হয়েছে। আবার এদিকে আবার দেখতেছি যে সাকিব কিন্তু অনেক কিছু টের পাইছে যেটা আমি পাইনি। মানে সাকিব প্রথমে দিকে বলতেছিল এই বিষয়টা দেখছে বা কিছু, জিব্রান তখন এই জিনিস দেখতেছে, দেন জিব্রান আর আমার লাইফে এগুলো হয় নাই। আচ্ছা, আমার খারাপ লাগছে ইয়ে হয়েছে কিন্তু আমি ইয়ে ফ্ল্যাশ কাউকে দেখে ইয়ে হয়নি। সো আমি উঠে মানে আমি অনলি থিং আই ওয়ান্টেড মানে আর আমি ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি জ্বর ফ্ল্যাশ দিচ্ছি, কিন্তু আই স্টার্ট ফিলিং ব্যাড। মানে এত খারাপ লাগা শুরু করে সেটা দেখে মানে যে না সামথিং ইজ রিয়েলি রং, আই ডোন্ট নো। জিবরান এখন অনেক কিছু গুছায় বলতেছে। তখন যেটা হয়েছিল যে ওর মানে হ্যাঁ মানে ওই ছেলেটা বলছে আমাদেরকে যে জিবরান নাকি ওই এই মানে অ্যাকর্ডিং টু ওই ছেলেটা যে ওর সাথে ফাড়ে আড্ডা মারছিল জিবরানের সাথে, পরে জীবন বলছে না আমার সাথে কোনো কথাই বলিনি। সো জিবরান নাকি হঠাৎ করে উঠে বসছে যে তোমার মোটরসাইকেল আছে না? ছেলে বলছে হ্যাঁ, বলে চল আমাদের যেতে হবে। তারপর নাকি ছেলেটা বলে যে কই যাবো? বলে না শোন ওই সাকিব অনেক প্রবলেম হইতেছে, আই থিঙ্ক আমার যাইতে হবে, গিয়ে কিছুটা করতে হবে। তখন বারবার বলতেছি যে দে নিড হেল্প, দে নিড হেল্প। হ্যাঁ এই দেখা না এগুলা জিবরান কিন্তু পরে খেয়াল নেই। তারপরে ওইখানে একটা এক্সপেনশন আছে যে ওর অনেক জ্বর ছিল। হ্যাঁ স্বাভাবিক মানে আর অনলি থিং দ্যাট ওয়াজ কামিং থ্রু হচ্ছে ওই ছেলেটার কথা। মানে অনেকগুলো কথা বলছে, মানে আমরা যখন মানে পৌঁছাচ্ছি পুরো রাস্তা ও কথা বলে গেছে, কি বলে গেছে আমি জানি না, বাট পিছে তাকায় আমি চিল্লাচ্ছি সামনে দেখো এরকম। না ওই ছেলেটা ওয়াজ স্টান বিকজ ওই আমি যেটা বললাম যে ওইখানে ওই যাইতে গেলে নর্মাল গাড়িতে যাওয়া যায় না। সো মোটরসাইকেল দিয়ে অনেক দূর গেছে, তবে একটা পর্যায়ে মোটরসাইকেল দেখে হাঁটতেছে, মানে দুজন দিয়ে ওখানে যাওয়া সম্ভব না। সো জিবরান নাকি মোটরসাইকেল চড়ে ওখানে গেছে, গিয়া নর্মালি হাইটে এটা, তারপর সে নাকি খুঁজেও নেয় নাকি, মানে সে নাকি প্রাডো দেখছে, প্রাডো দেখা স্ট্রেট দরজা দিয়ে ঢুকে গিয়ে ওই হোলের সামনে দাঁড়ায় গেছে। মানে গিয়ে খুঁজবে এই করবে, ওই ওর ছোট টর্চ জানে সে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওই স্ট্রেট দাদা বলে শোন ভাই সাইকেল মানে এখানে এটা টোটালি আনএক্সপ্লেনেবল। একদম মানে ব্যাপারটা তো একদম জায়গা মতন পৌঁছে গেছেন এবং কোনো ধরনের মানে টের পাইছেন, ভালো কথা। তোর তো সব খেয়াল নেই, খেয়াল আছে আমি ওখানে খেয়াল আছে মানে হ্যাঁ বল। আমার শুধু খেয়াল আছে ওই ছেলেটা অনেক কথা বলছে ইফ আই রিমেম্বার। আর সাকিবকে আমি মানে জাস্ট বললাম তো একটা হোল টাইপের কিছু মানি ভর্তি, সাকিব চারদিকে তাকাচ্ছে মানে হেল্পলেস। এবং আমি যখন ফ্রি আসছি সাকিব গাড়ি চালিতেছে, আমার তো পা ব্যথা, আমার খুব মেজাজ খারাপ ছিল, আমার ভয় লাগতেছিল। এবং জিব্রান আমি বললাম যে জিব্রান তুমি এত জ্বর নিয়ে তুমি নড়ছো কেমন? বলে যে বুঝছে না শুনবে আমার জ্বর নাই, আমার জ্বর এখন কম। এবং আমরা বুঝতেছি যে ওর জ্বর কম। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা হোটেলে ব্যাক করছি 1 ঘন্টার মধ্যে জিব্রান বিছানায়, ওর সিরিয়াস জ্বর। মানে আবার ঠিক যেখান থেকে শুরু হয়েছিল ওইখান থেকে আবার শেষ হয়েছিল, ওইখান থেকে আবার স্টার্ট হয়েছে এই টাইপের। মানে মাথায় পানি দিতে হচ্ছে সব লেভেলে। আমরা পরে বাধায় পাই, মানে অনেক কাহিনী এসেছে। তারপরে যে এদিকে আবার সৌরভ কল দিয়ে যে ইয়েদের বলছিল, ওরা তো অনেক ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ স্যার কিছু লাগবে হোটেলের মানে যাবতীয় হসপিটাল নিতে হবে নাকি। আমরা বলছি না আমরা এভরিথিং ইজ ফাইন, এইটাই। আমার তো আঙুল ভাঙছিল, তো আমরা ওখানে কিছু করিনি, বাট এই আঙুল আমার অনেকবার ভাঙছে, এটা এই নিয়ে 5 বার ভাঙলো। সো এটা তো আমি অভ্যস্ত। সো এনিওয়েজ তারপরে আলটিমেটলি এত কিছুর পরে আমরা ওইখানে আর যাই নাই, আমরা ব্যাক করছি। আর আরেকটা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মানুষজন জানছিল যে আমরা এখানে গেছিলাম, এটা নিয়ে অনেক ছেলে অনেক কাহিনী, আমাদের অনেক কাহিনী এসেছে, আমাদের অনেক কিছু হ্যান্ডেল করতেছে। কিন্তু আমি মানে ওখানে গেলে আচ্ছা এমনিতে যদি বলি যে মানে গেস করে কি মনে হয়েছে কৌশিক এই পুরো ব্যাপারটা আমার কাছে এখনো খোলা, মানে আমার কথা যে এখনো আমার ইগোতে লাগে যে শালা আমি কিছু বুঝলাম না, সাকিবরা ভিজে গেল। আমিও মানে হয়েছে কি মানে এরকম যত ইট ওয়াজ আ ভেরি মানে এরকম ফিলিং আমার যদি স্বপ্নে হয়। সো যখন হরর স্টোরি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখি তখন খুব অস্বস্তি লাগে এবং কোনো রিজন ছাড়া ভয় লাগে। মানে আমি হয়তো কিছু দেখছি না কিন্তু খুব ভয় লাগে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট। মানে হঠাৎ করে সুনময়ের দিকে যাচ্ছিল না, ওয়াজ লাইক যে ভয় লাগা শুরু করছে ফর নো রিজন হোয়াটসএভার। এটা আমার কাছে খুবই মানে একটা নভেল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তখন আমি সময় আটকেছিলাম যে সময় আমার অনেক বাজে লাগছে, আমার অনেক ভয় লাগছে এবং আই ডোন্ট নো ওয়াই ইউ নট ফিলিং ইট। হ্যাঁ, বিকজ তুমি যখন আমার ঘাড়ে, সে যখন ঘাড়ে হাত দিছে মানে অ্যাজ ইফ আমার খামচি দিচ্ছে, মানে অনেক শক্ত করে ধরছে একেবারে। মানে আমার কাছে খুব বেশ উইয়ার্ড লাগছে ব্যাপারগুলো। আর এই যে ভয়ের ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম ভেঙে যায়, আমরা একটু ভয় পাই, সকালবেলা চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা তো তেমন ভয়ের কিছু ছিল না, যখন গল্পটা বলা শুরু করি। তো সাকিবের সাথে যতবার কথা বলছি সাকিব বলতেছে যে সময় এখন যাই বলতেছি
আমি অতটা বুঝতেছি না, বাট আমি ওই সময় ফিল করছি এটা পুরো স্বপ্ন হয়ে আমরা ভয় পেলে যেরকম হয় কিছু ওই টাইপের একটা ফিলিং। স্বপ্নে যে অযথা ভয় লাগে না, আই এম নট সেইং যে ড্রাকুলা এসে দাঁড়ায় জন্য মানে কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ করে ইউ ফিল স্বপ্নের মধ্যে সামথিং ইজ রং। ওই ভয়টা মানে চরম ভয় লাগছে, মানে পেট মনে হচ্ছে স্টামাক ছড়ে যাচ্ছে, হার্টের মধ্যে কেউ হাত দিয়ে ধরে রাখছে, এরকম একটা ফিলিং আর কি। অ্যান্ড ইট ওয়াজ রিলি ব্যাড, ইট ওয়াজ রিলি ব্যাড। এবং এটা এবং আরও ভয় বাড়তেছিল বিকজ সোনমাই ওয়াজ নট ফিলিং এনিথিং, নট মানে ইউজুয়ালি সোনমাই কিছু ফিল না করলে আমি আশ্বস্ত হই। আমার কাছে মনে হয় যে ভয়টা ততক্ষণ আরো বেশি যতক্ষণ পর্যন্ত কিছু না দেখা যায়, কিন্তু মনে হচ্ছে যেন হচ্ছে, এই যেন হচ্ছে। আর ওই একটা যে পিলারের ফাঁক দিয়ে দেখলাম কি জানি উকি দিল, এটা নিয়ে মানে আচ্ছা, ওইটা কি দেখেছিলেন আসলে? যে মানে কোনো হিউম্যান শেপ বা কি? ডেফিনেটলি হিউম্যান শেপ। ইট ওয়াজ লাইক সামবডি ওয়াজ লুকিং অ্যাট আস, অ্যান্ড আমরা যখন অতটা ঘোরাইছি ওইদিকে তখন পাট করে চলে গেছে। সো এইটা আসলেই দেখছি কিনা আই ডোন্ট নো, তখন মনে হচ্ছে আসলেই দেখছি, অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম আমার মনে হচ্ছে। কিন্তু পরে ওই দিন রাতেই ওই ডিসকাসিং এটা, আমি লাইক না এটা প্রবলি সাইকোলজি, ওখানে আমার অনেক ভয় লাগছিল। সো প্রবলি টর্চ মারছি, টর্চে তো অবভিয়াসলি টর্চের শ্যাডো ট্যাডো ক্রিয়েট হয়, সো ইট কুড বি যে টর্চের শ্যাডোতে আমি কিছুটা দেখছি, আর যেহেতু আমি অলরেডি ভয় পাচ্ছিলাম, সো ওইগুলো কোনো কনক্লুসিভ কিছু নাই। বাট সবচেয়ে মজা লাগছে ওই দুইটা জিনিস আমার কাছে, তিনটা জিনিস। একটা হচ্ছে জিবরান কেমনে বুঝলো আমরা ঝামেলায় আসছি, এটা হচ্ছে জিবরান, হ্যাঁ ও আসতো, ও হয়তো পরের দিন সকালে উঠে দেখতো যে আমরা নাই, তখন সে আসতো। সো ততক্ষণে আমাদের কিন্তু আমি যাই না। আর সেকেন্ড হচ্ছে সুমন ভাই ডিডন্ট ফিল এনিথিং, মানে অনেক পরে গিয়ে হি ফেল সামথিং ওয়াজ রং, প্রথম দিকে হি ডিডন্ট ফিল এনিথিং। আর থার্ড হচ্ছে দ্য ড্যাম কলসি, যেটা বললে ইট সাউন্ডস নাথিং, বাট অন্ধকার ঘর, টর্চ মারি হালকা চিকচিক করছে, আবার ধুলায় ঢাকা, পাশে আবার একটা সার্কেল দিয়ে কি জানি আঁকা, এটা কি আসলে শিফট করছে নাকি না, এটা এখন আমারও এখনো কনফিউশন আছে যে মানে সাকিব বেশ কনফিডেন্ট ছিল যেটা শিফট করছে, বাট আমি ওই সময় আমি বুঝতেছিলাম না আর কি। মানে আমার কাছে সবচেয়ে আজব লেগেছে সার্কেলটাও ছিল, এবং যদি মানে কনফিউশনটা তো ওই জায়গাতেই যে এরকম। এবং শোন ভাই at one point wanted to overturn the কলসি, আচ্ছা, and I stopped him. আমি ইউজুয়ালি আই এম দ্য ওয়ান যে কই কলসি লান্দে কি অবস্থা? শোন ভাই বলে দা বুঝো আগে, বুঝা তারপরে করি। তো পুরো জিনিসটা উল্টাই গেছিল। শোন ভাই at one point কলসি মরা যে আমি বলছি না এটা কেন এখান থেকে এখানে আসছি, এটা আগে ঠিক করি আমরা, তারপরে লেটস টাচ ইট, এর আগে না। হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু সাকিব যে এই যে সার্কেলটা থেকে করছে এটা নড়ানোর দরকার নাই, মানে হ্যাঁ টেকনিক এই সিংহের সরম মানে করে। আমার কাছে সবচেয়ে আজব লাগছে যে ওই পুরোটা সময় সাকিব ভাই খুব উইয়ার্ড কিছু আচরণ করেছেন, যেটা মানে একদম ইউজ টু না আপনার। মানে আনলাইক সাকিব। একদম 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 হ্যাঁ, সেটাই মানে সেরকম কিছুটা। আর এরকম যদি সিনেমার মতন কিছু একটা হতো যে ওখানে দাগ থেকে গেছে, কলসি এগিয়ে আসছে, তাহলে খুব নর্মাল একটা ব্যাপার ঘটে। বাট পুরো জিনিসটা বা এটা উইয়ার্ড একটা ব্যাপার একদম। বাট এটা আমাদের একটা ফেল ইনভেস্টিগেশন, আমরা তারপরে কিছু করতে পারিনি, এবং আবার এখন যেহেতু রেডিওতে কাহিনীটা বসে আর করতে পারার পসিবিলিটি একেবারেই নাই। কারণ আমাদের চীন ভূত ওগুলো না, মানুষও ভয় পায়। না ওই ফোর্থিস্টের লোগোওয়ালা গাড়ি দেখলে ওদের কিটাবে আমার কেন জানি মনে ওই এলাকায় আমার এলাকার নামটা বলতে পারছি না। কিন্তু ওই এলাকাতে যে এই ঘটনাগুলো ঘটলো, এরকম কোনো কিছুই জানা আছে যে ওখানে আসলে কি হতো বা এরকম কোনো কিছু? ওটাই আমরা খুব ভাষা জানি যে ওখানে নাকি অনেককে নাকি আটকে রাখা হয়তো, এই টাইপের শুনছিলাম আর কি। বাট এই কলসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, মানে কলসি মানে এই ব্যাপারটা আমি একদমই মানে কি যে খুবই অদ্ভুত এবং খুব নতুন লাগলো আমার কাছে যে কলসি উল্টানোর ব্যাপারটা, এবং অন্ধকার একটা ঘর ওই সময় সব মানে যে নেমেছেন এবং নেমে দেখলেন যে মেঝের মধ্যে এরকম কলসি উল্টা করা, মানে ব্যাপার এবার কেমন লাগে? এটা হলো যে কৃষ্ণা দেখতে উইয়ার্ড, হ্যাঁ দেখতে কেমন জানি লাগে, মানে কিছুই না, একটা কলসি উল্টা করে রাখা আছে, হ্যাঁ এক জায়গায় 5টা কলসি উল্টা করে রাখা আছে, আবার দাগ দেয়া, মানে এটা হ্যাঁ একটা 5টা কলসি নর্মাল, 5-8টা 5টা ছিল ওই সাইডে মনে নেই। তো এনিওয়েজ মানে জিনিসগুলো দেখতে উইয়ার্ড লাগছে আমার কাছে। আজকের ভূত এফএমে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আপনারা চেনেন, এবং তারা সবাই আপনাদের প্রিয় তারকা। এবং সেই সমস্ত মানুষগুলোর মুখ থেকে যে অভিজ্ঞতাগুলো শুনলেন, সেই অভিজ্ঞতাগুলো শুনে কেমন লাগলো, কি অবস্থা ছিল, সেটা জানিয়ে অবশ্যই আমাকে SMS করবেন, এবং সেটা জানিয়ে অবশ্যই আমাকে ইমেল করবেন, এবং আমাদের অনুষ্ঠানের ভালো মন্দ যা কিছু দিক সেগুলো নিয়ে আমাদেরকে জানাবেন। আর সেই সাথে এতক্ষণ তো অনেক ঘটনা শোনালাম, অনেক কিছু শোনালাম, এখন আর সেই সমস্ত ঘটনায় যাব না। এখন সবাইকে বলবো যে আরও একবার ঈদ মুবারক। ঈদটা অনেক 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 সুন্দর কাটুক, অনেক অনেক সুন্দরের সাথে একটু একটু ভয়ও কাটুক, তাতে আমাদের লাভ হবে। এবং ভয়ের আনন্দের সাথে ঈদের আনন্দটা যদি মিশ্রিত হতে পারে
তাহলে অনেক ভালো একটা কিছু হতে পারে। সো আমরা নেক্সট উইকে অপেক্ষায় থাকলাম যে এরকম কাউকে নিয়ে আসবো যারা রিসেন্টলি কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, যারা এবার ঈদ করতে গিয়ে হয়তো কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদের প্রায়োরিটিটা অনেক বেশি থাকবে। সো অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আর আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদের এখনও 2 দিন রয়েছে, সেই 2 দিন অনেক অনেক আনন্দ করুন এবং অনেক আনন্দের পরে অনেক ভালোভাবে অনেক নিরাপদে ঢাকায় ফিরে আসুন, সেই আশাই করব। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আর যেটা বললাম যে নেক্সট উইক মানে নেক্সট শুক্রবার মানে কিন্তু যেটা একদম নেক্সটে রয়েছে সেটা না, তার পরের শুক্রবার থেকে আপনারা আবার ভূত FM শুনবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।